আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি ইসমাইল ইবনে আজাদ মিস্টার ডক্টর থেকে। আজকে আপনাদের জন্য ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, ফিজিক্সের চতুর্থ চ্যাপ্টার নিউটনের মেকানিক্সের রাস্তার ব্যাংকিং নিয়ে। আপনাদের অনেকের হচ্ছে যে রাস্তার ব্যাংকিং নিয়ে একটু প্রবলেম হয়। এটা কিন্তু ওই যে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী, অর্থাৎ এইটা রিলেটেড আর কি। তো এইটা করতে গেলে যেসব ধরনের প্রবলেমগুলো হয়, সেই প্রবলেমগুলো আমি অল্প টাইমের মধ্যেই ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা আজকের ক্লাসটা যদি করা হয় তাহলে দেখা যাবে যে ব্যাংকিংয়ের আর কোনো ধরনের প্রবলেমই হবে না। তিনটা স্টেপে আমরা হচ্ছে ব্যাংকিংয়ের অঙ্কগুলো করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমরা একটু দেখি আমাদের কেস নাম্বার ওয়ানে। কেস নাম্বার ওয়ানটা কীরকম, যে ব্যাংকিং মানে কি ওইটা আমি পরে আসতেছি। আপাতত আমরা একটা জিনিস রিয়েল লাইফ সিনারিও চিন্তা করি, যে এরকম আমাদের একটা বাঁকা একটা রাস্তা আছে। তাহলে এই রাস্তার মধ্যে আমি ফর এক্সাম্পল এখানে হচ্ছে একটা গাড়ি এরকম করে চলতেছে, অর্থাৎ এটা হচ্ছে গাড়িটা টার্ন নেওয়ার চেষ্টা করতেছে। তাহলে হবে কি, এটা যেহেতু একটা কার্ভ, একটা বৃত্তাকার একটা পথ, তাহলে অবশ্যই তার কেন্দ্রমুখী একটা বল লাগবে তাকে এখানে ধরে রাখার জন্য। না হলে কি হবে, আমরা যদি বাইরের রেফারেন্স ফ্রেম থেকে দেখি তাহলে আমি দেখবো যে এটা তার গতি জড়তার কারণে তার যেহেতু একটা ভেলোসিটি ভি আছে, সে বাইরের দিকে কিন্তু চলে যাবে। আবার আমরা যদি এই টার্নিং যেই মানে এখানে যে গাড়ির মধ্যে যদি বসে থাকি, তাহলে ওই রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে কিন্তু আমি দেখতে পারবো যে এটা কিন্তু বাইরের দিকে একটা কেন্দ্র বিমুখী বল লাভ করতেছে, কেন্দ্র বিমুখী বল লাভ করতেছে, বিমুখী বল পাচ্ছে, বা আমরা এটাকে ইংরেজিতে বললে কি বলতে পারি, সেন্ট্রিফিউগাল বল। তাহলে বাইরের দিকে সে একটা ফোর্স পাচ্ছে। কোথায়, আমি যদি গাড়িতে বসে থাকি তাহলে আমি ফিল করবো যে আমি বাইরের দিকে চলে যাচ্ছি, এখান থেকে আউটওয়ার্ডের দিকে চলে যাচ্ছি। তাহলে অবশ্যই এটাকে ধরার জন্য আমাকে কেন্দ্রের দিকে একটা বল লাগবে। এই কেন্দ্রের দিকে বলটা আসলে কে প্রোভাইড করবে বলেন তো? এই কেন্দ্রের দিকে বলটা প্রোভাইড করবে আমার রাস্তার ঘর্ষণটা। আমি ধরে নিচ্ছি যে আমার এই রাস্তাটার মধ্যে আসলে ঘর্ষণ বা ফ্রিকশন আছে, তাহলে এটা হচ্ছে রাস্তার ফ্রিকশনটা আমাকে এটা ধরে রাখবে। এখন কমন সেন্সের বিষয়, এখানে ধরেন যে আমাদের ফ্রিকশন ফোর্সের মান হচ্ছে আমাদের এফএস, সর্বোচ্চ ফ্রিকশনের মানটা হচ্ছে আমাদের এফএস। এখন ফ্রিকশন বল যদি আমাদের এই কেন্দ্রবিমুখী বলের তুলনায় বড় হয়ে যায়, তাহলে তো হচ্ছে আমাদের গাড়িটা স্থির থাকতেছে এখানে। যদি অল্প হয়ে যায় তাহলে থাকবে না, সে কিন্তু বাইরের দিকে চলে যাবে। এখন যাদের ধারণা নাই আসলে কেন্দ্রমুখী বল কি, তাদের জন্য আমি ছোট্ট করে একটু সূত্রটা লিখে দিই। আজকে যেহেতু রাস্তার ব্যাংকিং চ্যাপ্টার, তো কেন্দ্রমুখী বল বা কেন্দ্রবিমুখী বল নিয়ে অত বেশি আলোচনা করা হবে না এখানে। আমরা জানি যে কেন্দ্রমুখী বল যেটা, জাস্ট ফর্মুলাটা লিখে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের আর। ভিটা কি, ভিটা হচ্ছে আমাদের ভেলোসিটি, আর আরটা হচ্ছে টার্নিং রেডিয়াসটা, সে কিভাবে টার্ন করতেছে সেটা। তাহলে আমি কি বললাম, যে এই গাড়িটা যদি আমাদের স্টেবল থাকতে হয় তাহলে অবশ্যই আমার এই এফ এস সর্বোচ্চ ঘর্ষণের মান যেটা, সেটা অবশ্যই গ্রেটার দেন এফ সি হইতে হবে। এটাকে আমরা বলতে পারি কেন্দ্রমুখী বলের তুলনায় বড় হইতে হবে। এখন আমরা আবার একটা জিনিস জানি যে রাস্তার জন্য ঘর্ষণ গুণাঙ্ক মিউ, এটাকে মিউ দ্বারা রিপ্রেজেন্ট করে। সো মিউ এর ভ্যালুটা অ্যাকচুয়ালি হচ্ছে এফ এস ডিভাইডেড বাই হচ্ছে অভিলম্ব বল এন। অভিলম্ব বল এনটা কি, আসলে যে কোনো তলের অভিলম্ব বরাবর যে ফোর্সটা কাজ করে তাকে আমরা বলি হচ্ছে নর্মাল ফোর্স বা অভিলম্ব বল। তাহলে এই ক্ষেত্রে আমরা এফ এস এর যে ভ্যালুটা, এফ এস সমান আমি লিখতে পারবো হচ্ছে মিউ ইন্টু এন। তাহলে এবার মানগুলো আমরা একটা করে বসাই দিচ্ছি। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, যে মিউ এন গ্রেটার দেন এফসি মানে কত, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের আর। এখন নর্মালি আমার গাড়ি যদি হচ্ছে কি স্টেবল থাকে, যেমন গাড়ি যখন এখানে টার্ন নেবে, তো গাড়ি তো তার চার চাকার উপরেই থাকবে, সে তো এরকম না যে সাইকেলের মতো এরকম করে কাত হবে, এমন তো না। গাড়ি যদি তার চার চাকার উপরেই আছে, সেক্ষেত্রে আমাদের অভিলম্ব বলের মানটা আসলে কত হয়, জাস্ট একটা তলের উপর যদি কোনো একটা বস্তু থাকে, তাহলে তার অভিলম্ব বল তো উপরের দিকে কাজ করে, তার ওজন কাজ করে হচ্ছে আমাদের নিচের দিকে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে আমাদের অভিলম্ব বল এন এর মানটা হচ্ছে আমাদের এম জির সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি মিউ এম জি গ্রেটার দেন এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের আর। এক্ষেত্রে আমরা এম এবং এমটা যদি আমি আউট করে দিই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে ভি সমান সমান লেখা যাবে ভি লেস দেন অর ইকুয়াল মিউ আর জি, এক কথায় রুট ওভার মিউ আর জি। এই যে এখান থেকে আমরা যে ভেলোসিটিটা পাইলাম, এই ভেলোসিটিটা আসলে আমাদের কি ছিল, এইটা আসলে যে গাড়িটা সর্বোচ্চ কত বেগে এই টার্নটা হচ্ছে অতিক্রম করতে পারবে, এইটার ভ্যালু। বুঝতে পারছি, ওই যে গাড়ির মধ্যে লেখা থাকে না, মানে রাস্তার মধ্যে লেখা থাকে যেটা গতিসীমা, সর্বোচ্চ গতিসীমা 21, 22 বা 30 এরকম লেখা থাকে। ওটা কেন লেখা থাকে, কারণ কি ওই রাস্তার ঘর্ষণ আর হচ্ছে আমাদের টার্নটাকে মেজার করে একটা ভেলোসিটি বের করা হয়। এই ভেলোসিটি থেকে যদি বেশি ভেলোসিটি হয় তাহলে সে ছিটকে পড়ে যাবে, মানে গাড়িটা এখানে ব্যালেন্স রাখতে পারবে না। তো এইটা তো আমরা একটা কনসেপ্ট দেখলাম, যে যখন আমার রাস্তাটা কোনো কাট করা নাই, মানে রাস্তার কোনো ব্যাংকিং নাই, শুধুমাত্র রাস্তাটা একটু টার্ন করা আছে, এর ফলে সে সর্বোচ্চ কত ভেলোসিটি পর্যন্ত এই টার্ন মানে এটাকে অতিক্রম করতে পারবে, এটা দেখছি আমরা। এখন আমরা সেকেন্ড স্টেপে দেখবো, এতটুকু তো বোঝা হয়েছে। আমরা সেকেন্ড স্টেপে দেখবো যে আমরা আর কিভাবে এই গাড়িটাকে বাঁচাতে পারি। ঠিক আছে,
সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপটা কিরকম, যে আমরা এবার চিন্তা করি যে আমার রাস্তাতে কোনো ধরনের ঘর্ষণ নাই, রাস্তায় কোনো ঘর্ষণ নেই, তারপর আমি চাই যে এরকম বাঁকা একটা রাস্তায় গাড়িটাকে সেফ রাখতে। তাহলে কি করতে হবে, আমাকে রাস্তাটাকে আসলে উল্টায় ফেলতে হবে। তার মানে কি, ওই যে যখন এরকম বাঁকা বড় কোনো বাঁকাতে এবং হাইওয়েতে যখন কোনো একটা গাড়ি যখন চলাচল করবে, তখন একটু খেয়াল করে দেখবা যে রাস্তাটা একটু কাত করা থাকে। তো ওই কাতটা আমি এখানে করবো। অ্যাকচুয়ালি আমি তো থ্রি ডাইমেনশন রাখতে পারবো না বোর্ডের মধ্যে, যতটুকু আঁকা যায় আর কি। এটা কিন্তু আমি একটু জুম করে আঁকি, তাহলে বিষয়টা এরকম আসবে যে রাস্তাটা আমার এরকম কাত করানো। তার মানে রাস্তার এই যে একটা পয়েন্ট যদি এ হয় আর এই পয়েন্ট যদি বি হয়, তাহলে এই পয়েন্টের তুলনায় মানে এই যে রাস্তার এই প্রান্তটা একটু উঁচু, ধরলাম আমাদের সেটা এইচ পরিমাণ উঁচু আছে। ঠিক আছে, এখন যদি আমাদের এখানে কোনো একটা গাড়ি যদি মুভ করতে চাই, এই যে এরকম বাঁকা একটা রাস্তা যদি মুভ করতে চাই, তাহলে হবে কি, গাড়ি যদি একটা ঢালু তলে থাকে, তাহলে অবশ্যই তলের একটা অবিলম্ব প্রতিক্রিয়া থাকবে। এই তলের অবিলম্ব প্রতিক্রিয়াটাকে আমরা বলতে পারি এন। এখন আমরা জানি যে অবশ্যই বস্তুটার বা গাড়িটার আমাদের একটা ওজন আছে, তাহলে এদিকে আমাদের ওজন কাজ করবে। আমি ধরে নিলাম যে এখানে আমাদের এই যে অনুভূমিকের সাথে এই যে ঢালু তলটা, এটা থেটা কোণ করে আছে। আচ্ছা, এটা যদি থেটা হয়ে যায়, তাহলে আমি অবশ্যই এটা বলতে পারবো কত, এটা 90 মাইনাস থেটা। আচ্ছা, এটা 90 মাইনাস থেটা হলে পুরোটা তো আমাদের 90 ডিগ্রি, তাহলে এটা আমাদের থেটাই আসবে। এখন এটাকে আমি পিছনের দিকে একটু বর্ধিত করলাম, আমি বলতেই পারি যে এইটা যদি থেটা হয়, তাহলে আমার এটাও আমাদের অ্যাকচুয়ালি থেটাই হবে। এতটুকু তো বোঝা গেল। এখন আসি আমরা এই যে আমাদের যে উলম্ব যে প্রতিক্রিয়াটা আছে, খেয়াল করে দেখি, এটা আমাদের বাঁকা রাস্তাটা। এই বাঁকা রাস্তাটার মধ্যে গাড়িটাকে যদি স্টেবল রাখতে হয়, তাহলে কেন্দ্রের দিকে, কোন কেন্দ্রের দিকে, এই যে এখানে আমি যে বড় একটা বৃত্ত যদি আঁকি, তাহলে তার যে সেন্টার হবে, সেই সেন্টারের দিকে আমার একটা কেন্দ্রমুখী বল লাগবে। তো কেন্দ্রমুখী বলের যোগানটা এর আগের বার দিয়েছিল ঘর্ষণ, আর এখানে তো আমি বলছি যে রাস্তায় ঘর্ষণ নাই অ্যাকচুয়ালি। তো রাস্তায় যদি ঘর্ষণ না থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের কেন্দ্রমুখী বলের যোগানটা আসলে কে দিবে? ইয়েস, এই যে আমাদের উলম্ব প্রতিক্রিয়াটা আছে সেটাই দিবে। তাহলে এখানে তো আমাদের উলম্ব প্রতিক্রিয়া এন আছে, এইটা অবিলম্বের সাথে থেটা কোণ করে আছে, তাহলে এটাকে দুইটা পার্টে আমি ভাগ করতে পারবো। একটা আমি পাবো এন কস থেটা, আর এই দিকে কেন্দ্রের দিকে আমি একটা পাবো এন সাইন থেটা। তাহলে এখান থেকে আমরা দেখতে পারতেছি আসলে যে এন কস থেটা তো উপরে, এম জি তার নিচে। এখন আমি বুঝতেই পারি গাড়িটা তো উপরে আর নিচের দিকে যাচ্ছে না, তাহলে অবশ্যই এন কস থেটা আর এম জিটা আমাদের কি হবে, সমান আসবে। তো এখান থেকে আমি একটা জিনিস লিখতে পারতেছি যে এন কস থেটা ইকুয়াল টু আমাদের এম জি, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আর আমার এন সাইন থেটা যেটা আছে, এটা এন সাইন থেটা, এটা কিন্তু আমাদের কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। বুঝতে পারছি তো, এই যে আমাদের বাঁকা রাস্তাটা, তার কেন্দ্রের দিকে যে ফোর্সটা কাজ করে এন সাইন থেটা। ওকে, তাহলে আমার এখানে এন সাইন থেটা ইকুয়ালস টু হবে আমাদের ওই কেন্দ্রমুখী বলের ফর্মুলা এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আমি জাস্ট যদি 2/1 করে ফেলি, তাহলে আমরা কত পাবো আসলে, ট্যান থেটা সমান সমান লেখা যাবে এম ভি স্কয়ার বাই আর ডিভাইডেড বাই এম জি, বা আমরা এখানে লিখতে পারি এম এম যদি কেটে ফেলি, দেখা যাচ্ছে ভি স্কয়ার বাই আর জি ইকুয়াল টু ট্যান থেটা। এটা কিন্তু আমাদের সেই বহুল পপুলার যে ফর্মুলাটা, যেটা তোমরা বইয়ের মধ্যে দেখে আসতেছো। এই থেটা অ্যাঙ্গেলটা কি আসলে, এই যে আনুভূমিকের সাথে এটা কত কোণে আসলে বাঁকায় আছে সেটা। ভিটা কি, ভিটা তার স্পিড। তো এখানে যদি আমি স্পিডটা মেজার করতে চাই, তাহলে স্পিডটা কিন্তু খুব ইজিলি বের হয়ে যাচ্ছে। ভি সমান সমান লেখা যাবে আর জি ইন্টু ট্যান থেটা, তার উপর আমাদের রুট। তাহলে আমি এরকম ঘর্ষণহীন একটা রাস্তা, যেটা এরকম ব্যাংকিং করা আছে, এই কোণটা কিন্তু ব্যাংকিং, এই ব্যাংকিং করা আছে এমন একটা রাস্তায় সর্বোচ্চ বেগ কত হইতে পারে সেটা বের করতে গেলে ফর্মুলা কি, এটা ভি ইকুয়াল টু রুট ওভার আর জি এবং ট্যান থেটা। এখন প্র্যাকটিক্যাল কেসে কি হয়, শুধুমাত্র এরকম বাঁকায় দিলে আমি যত বেগে যাইতে পারবো, আর শুধুমাত্র ঘর্ষণ থাকলে যত বেগে যাইতে পারবো, তার থেকে ভালো হয় কি যে প্র্যাকটিক্যাল কেসে আমার রাস্তার মধ্যে ঘর্ষণও থাকবে, আবার বাঁকায়ও দিব, তাহলে ওখানে আমাদের বেশি স্পিডে গাড়িটা মুভ করতে পারবে। তো আমরা প্র্যাকটিক্যাল যে কেসটা ওইটা দেখবো 3rd নাম্বার কেসে। এতটুকু তো আশা করে বোঝাই গেছে। আচ্ছা, এবার 3 নাম্বার কেস। এবার রাস্তায় ঘর্ষণ আছে, প্লাস আমি এটাকে ব্যাংকিংও করে দিচ্ছি। তাহলে বিষয়টা কিরকম দাঁড়াবে, এই যে আমাদের রাস্তাটা, এই রাস্তার মধ্যে এবার ঘর্ষণ আছে, এই আমাদের অ্যাঙ্গেল থেটা, এইখানে আমাদের সেই বস্তুটা আছে বা গাড়িটা আছে, গাড়িটা মুভ করতে যাচ্ছে এরকম। সো এটা একটা বৃত্তাকার পথ আর কি। ওকে, তাহলে এখন গাড়ির অবশ্যই একটা উলম্ব প্রতিক্রিয়া আছে। আমি সেম কাজটা আগেরটা যেভাবে করে করছিলাম সেভাবেই করবো। গাড়ির ওজন এম জি একদম নিচের দিকে কাজ করবে। আমরা জানি এটাকে দুটো পার্টে আমি ভাগ করে ফেলতে পারবো এক কথায়। সো এটা আমাদের থেটা আসবে আগেরটার মতো সেম টু সেম। তাহলে এখানে কত পাবো, এন কস থেটা পাবো, আগেরটার মতোই সেম। আর আমরা কেন্দ্রের দিকে কি বল পাবো, এন সাইন থেটা। এদিকে আমরা পাবো এন সাইন থেটা।
ঠিক আছে? তো এন সাইন থেটা আমাকে কেন্দ্রমুখী বলটা দিবে, আর এন কস থেটা হচ্ছে আমাদের এমজির সমান হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে এন কস থেটা ইকুয়াল টু হচ্ছে আমাদের এমজি, আবার এন সাইন থেটা যেটা ওটা ইকুয়ালস টু হবে আমাদের এমভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের আর। এটা 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। এখন এখান থেকেও আমি যদি 2 কে ভাগ করি 1 দ্বারা, তাইলে আমরা ট্যান থেটা ইকুয়ালস টু পাবো ভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আর জি। একই জিনিসই আসছে। পার্থক্যটা আসলে কোথায়? পার্থক্যটা খুবই সহজ আসলে। হবে কি, আমার যখন স্পিডের পরিমাণটা আসলে বেড়ে যাবে, খেয়াল করে দেখি, আমার যখন স্পিডের পরিমাণটা আসলে বেড়ে যাবে, এখানে দেখা যাচ্ছে এই যে ভি স্কোয়ার ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি ট্যান থেটা ইন্টু হচ্ছে আমাদের আর জি। তো এখান থেকে দেখা যায় যে আমার স্পিড যদি বেড়ে যায় তাহলে হচ্ছে আমাদের রেডিয়াসের মানটা বেড়ে যাবে। রেডিয়াস বাড়া মানে কি আসলে? রেডিয়াস বাড়া মানে আসলে এই যে আমার গাড়িটা আছে সেই গাড়িটা আসলে আরো উপরের দিকে উঠে থাকবে, তার মানে সে আরো বড় একটা টার্ন নেওয়ার চেষ্টা করবে। এটা কিন্তু স্বাভাবিক, স্পিড যত বেশি হবে আমি তত বড় টার্ন নেব, স্পিড অল্প হইলে আমি খুব ছোট একটা টার্ন নিলেই হবে। তো যখন এই বস্তুটা স্পিড বাড়ার কারণে বড় টার্ন নেবে, তার মানে সে আসলে স্কেটিং করবে, এরকম গাড়ির উপরের দিকে উঠবে, রাস্তার উপরের দিকে উঠে থাকবে। যদি আমার রাস্তার মধ্যে ঘর্ষণ থাকে সেক্ষেত্রে আমাদের ঘর্ষণ করবে কি পিছনের দিকে তাকে ধরে রাখবে। আমরা সবাই জানি যে আমার গতির বিপরীতে তো আমাদের ঘর্ষণটা কাজ করে। তাহলে এন কস থেটা মানে সরি আমার হচ্ছে বেগ বাড়ার কারণে সে যেহেতু একটা কেন্দ্র বিমুখী একটা বল পাচ্ছিল বাইরের দিকে, কেন্দ্র বিমুখী বল বলা যাবে এটাকে, যে সে আসলে উপরের দিকে এরকম করে স্কেট করতেছিল, মানে আমার ঘর্ষণ থাকার কারণে সে নিচের দিকে কিন্তু একটা ফোর্স পাচ্ছে এফ কে, বা অথবা আমরা বলতে পারি এটাকে এফ এস, স্ট্যাটিক ফ্রিকশনটা পাচ্ছে সে। এই এফএস করতেছে কি তাকে ব্যালেন্স করে দিচ্ছে। আবার যদি এমন হয় যে আমাদের ভেলোসিটির পরিমাণটা কম হয়ে গেছে, বোঝা যাচ্ছে ভেলোসিটি যদি কম হয় তাহলে আমাদের আর এর পরিমাণটা আসলে আমাদের কমে যাবে। তো আর এর পরিমাণটা যদি কমে যায় তাহলে সে কি হবে, সেদিকে ডাউনওয়ার্ড আসা স্টার্ট করবে। এখন একটা রাস্তার ক্ষেত্রে একদম বাইরের দিকে চলে যাওয়া যেমন ক্ষতিকর, আবার একদম ভিতরের দিকে আসাও কিন্তু ক্ষতিকর। তো এইটাকে আবার থামাবে কে? সে যদি নিচের দিকে নামে সেক্ষেত্রে আমাদের ঘর্ষণ বলটা কিন্তু আবার উপরের দিকে কাজ করবে, উপরের দিকে কাজ করে জিনিসটাকে আসলে ব্যালেন্স করে ফেলবে। এর ফলে আমরা আসলে প্র্যাকটিক্যাল কেজে এই যে গাড়িগুলোতে চলতেছে না, তো এগুলো হচ্ছে কি আমাদের সেফলি চলতে পারবে আর কি। তো আশা করি আসলে বুঝে গেছে রাস্তার ব্যাংকিং পুরো টপিকটাই। আমি খুব অল্প সময়ের মধ্যে পুরোটা বোঝানোর চেষ্টা করছি। ম্যাথ প্র্যাকটিসটা তো নিজেরাই করে নিও, সূত্র তো সব লেখাই আছে, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।